অনেক মানুষ তো আমার সাথে কেমো দিচ্ছে মারা গেছে, এরকম আছে, আমার সাথেই হচ্ছে এরকম। তো ওই জিনিসটা তো আমাকে অনেক টাচ করছে, যে আল্লাহর মতো আমি মানে ওইটা ওভারকাম করতে পারছি। আল্লাহ যেভাবে হোক আমাকে একভাবে না একভাবে ফেলে গেছে, চেষ্টা করতেছি। তারপরে ওই পিরিয়ডটা ভাই মানে ওইটুকুই আমার অনেক কষ্ট গেছে। প্রোটিন সমৃদ্ধ খাবারটা তো বেশি খেতে হবে, কার্বোহাইড্রেটটা একটু কম খেলেও সমস্যা নেই, ওটা এনার্জি দিবে, আপনাকে একটু তো খেতেই হবে, সেটা না। প্রোটিন জাতীয় খাবারটা আপনার ভিতরে আপনার জন্য ঢুকতে হবে। সবচেয়ে হেল্পফুল প্রোটিনের সোর্স কোনটা ছিল? ডিম? ডিম, দুধ, ওষুধ ২ রকমেরও আছে। বাংলাদেশি ওষুধও আছে, যেমন কেমোর ব্যাপারটা। আবার বিদেশি ওষুধও আছে। আমার হাসব্যান্ড বিদেশিটা চুজ করছে। বিদেশিটা একটু কস্টলি। এটা স্বাভাবিক। আপনি যদি বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখন কিন্তু ওষুধ বার করে ফেলছে। আপনি যদি ওইটা ব্যবহার করেন, ওটা একটু কম দামি। আগে কিন্তু ক্যান্সারের চিকিৎসা করাটা ব্যয়বহুল, মানে অতিরিক্ত ব্যয়বহুল ছিল। অতিরিক্ত ব্যয়বহুল, কিন্তু ব্যয়বহুল তো অবশ্যই, ব্যয়বহুল তো অবশ্যই। সেটার জন্যই আসলে কথা বলা যে ব্যয়বহুলের মধ্যেও বা আমি যাবো কেন? কষ্ট বা আমি করবো কেন? যদি আমি আগের থেকে একটু সচেতন হই। আজকের এই ভিডিওটায় আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড শো এর আজকের গেস্ট প্রচন্ড সাহসী একজন মানুষ। বিকজ ইউজুয়ালি আমি যখন কাউকে ইন্টারভিউ করতে বসি বা তার সাথে কথা বলতে বসি, দে আর ভেরি স্মার্ট অ্যান্ড জেনারাস অ্যান্ড ফেমাস পিপল। কিন্তু আজকে আমাদের যে গেস্ট, তিনি ব্রেস্ট ক্যান্সার নামের এমন একটা জার্নি, এমন একটা ব্যাটল, অনেকটাই আসলে কঠিন সময়টা পার করে রিকাভারির পথে আছেন, এবং আজকে তিনি সবার সাথে তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য আমাদের এই শোতে এসেছেন। সো আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার অনেক সিরিয়াস, অনেক মানে ভয় ভীতিকর একটা টপিক হিসেবে আমরা জানলেও এইটা সম্পর্কে আসলে খুব বেশি অ্যাওয়ারনেস আমাদের মধ্যে নেই। তারই একটা ইনিশিয়েটিভ হচ্ছে আমাদের এই শো, যেই শোতে অফকোর্স ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ইজ প্লেইং দেয়ার পার্ট ইন অ্যাসোসিয়েশন উইথ ডেইলি স্টার। এবং আজকে আমি যেই সাহসী গেস্টের সাথে কথা বলবো, তিনি মিস শেহরিন রশিদ আপু। সো আপু, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল ফর থ্যাংক ইউ। ডুইং দিস। আমার কাছে মনে হয় যে আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি হাজার হাজার লাখ লাখ মানুষের আচ্ছা। এক্সপিরিয়েন্সটা আর একটু সহজ হয়, তাহলে তখনই আমাদের এই পুরো শোটা অনেক সাকসেসফুল হবে। প্রথমত আম আপুর কাছে জানতে চাই যে আপনি যদি আপনার সম্পর্কে আমাদেরকে একটু বলেন। ধরেন মানুষ হিসেবে আমি একজন হোস্ট, আমি সবসময় ক্যামেরার সামনে থাকি। তো শেহরিন রশিদ আপু আসলে মানুষ হিসেবে কেমন? তার লাইফটা কেমন? ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছি। তারপরে ব্যাংকে ছিলাম অনেকদিন। বাচ্চার জন্য আসলে ছেড়ে দিছিলাম চাকরিটা। চাকরিটা মানে কন্টিনিউ করতে পারি নাই। এখন হাউসওয়াইফ হিসেবেই আছি। ফ্যামিলিটা খুব ছোট। আমি, আমার হাসব্যান্ড, আমার একটা বাচ্চা। আমার মা আছেন, তারা আলাদা বাসায় থাকে, বসুন্ধরায় থাকে। আমার ভাই একটা, ভাইয়ের বউ, বাচ্চা, মানে একেবারে ছোট ফ্যামিলি আমরা। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। আরেকটা সিমিলারিটি পেলাম আপুর সাথে, সেটা হচ্ছে আমিও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপু, আমি আইবিএ তে পড়ছি। সো ইটস লাইক ভার্সিটির বড় আপুর সাথে কথা বলছি আজকে, এরকম একটা ব্যাপার। ফার্স্ট অফ অল আপুর কাছে এটা জানতে চাবো যে আম প্রত্যেকটা মা, প্রত্যেকটা আসলে ওয়াইফ, তাদের স্টোরি বাংলাদেশে আমি বলব যে সবসময়ই আমাদের থেকে আরো অনেক বেশি ডিফিকাল্ট এবং আরো অনেক বেশি কঠিন হয়। তার মধ্যেও আপনার জীবনে কোনো না কোনো একটা সময় যখন আরেকটা অ্যাডিশনাল ডিফিকাল্টি আসে, আরেকটা কঠিন সময় আসে, সেটা ডেফিনিটলি আম আনএক্সপেক্টেড, আনফরচুনেট, কিন্তু আপনার সেই জার্নিটা গো থ্রু করতে হয়েছে। এবং আম আমি যতটুকু জানি ২০২৩ সালে আপনি ডিটেক্টেড হন অ্যাজ আ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট। সো ওই সময়টার কথা যদি আমাদেরকে প্রথমত বলেন। এই কারণে জানতে চাবো এটা, বিকজ আমরা যখন মেডিকেল অনকোলজিস্টের সাথে কথা বললাম, দেখা যায় যে বাংলাদেশে মাত্র 10-15% টাইম আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্টেড হয়। তার মানে কিন্তু 80% বেশি মানুষ আসলে এমন একটা সময় ডক্টরের কাছে যায়, তখন তেমন কিছু করার থাকে না। কিন্তু আপনার কেসে আমি যতটুকু জানতে পেরেছি আপনার ডক্টরের কাছ থেকে, যে আপনি স্টেজ 2-তেই ডক্টরের কাছে গিয়েছিলেন এবং ডিটেক্টেড হয়েছিল। সো আপনি যদি ওই পার্টিকুলার সময়টার কথা আমাদেরকে বলেন, যেটা শুনে হয়তো বা অনেক অনেক নারীরা তাদের এই ফার্স্ট স্টেপটা খুব তাড়াতাড়ি নিতে পারবে। আসলে আমার লামটা ধরা পড়ে 2022-এর লাস্টের দিকে।
তখনই আমি কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম। আল্ট্রাসনোলজিস্ট টেস্ট করলো, মেমোগ্রাম করলো। সেখানে কিছুই আসে না। সেখানে সিস্ট আসছে। যে সিস্ট হচ্ছে ওটা কোনো ব্যাপার না। ডাক্তার বলল ওটা কোনো ব্যাপার না। ওটা সিস্ট সব মেয়েরই থাকে। তখন আমার হাসব্যান্ড বলছে যে, "আমি সিস্টটা রাখতে চাচ্ছি না। ওটা আমি রিমুভ করে ফেলতে চাচ্ছি।" তখন ডাক্তার ওটা করে নাই, এগ্রি করে রেকমেন্ড নাই। করেনি। আমার ভুল ছিল একটাই। আমি আরেকটা ডাক্তারের অপিনিয়ন নিতে পারতাম। হয়তোবা ভুল হয়ে গেছে বা ওটা কপালে ছিল, করি নাই। আবার এখন আমি যে ডাক্তারের কাছে অপারেশন করছি আমি তার কাছেও একবার গেছিলাম। একেবারে যে যাই নাই তা না। উনি তখন বিদেশে ছিলেন, বাংলাদেশে ছিলেন না। এটাও কথা না। অন্য ডাক্তারও তো ছিল। আমি যেতে পারতাম। ওটা ভুল ছিল একটা। আমি উনার কাছেই থাকলাম। উনার ব্যবহার অনেক ভালো। উনি খুব ভালোভাবে আমাকে বুঝালেন, "সিস্ট কোনো ব্যাপার না। সিস্ট হলে কিছু হয় না। আপনি ১ বছর পরে আমার কাছে আসবেন।" আমি কিন্তু ৬ মাস পরেই উনার কাছে গেছি। আমার কাছে আমি যে জাস্ট বলছি যে আমার মনে হচ্ছে আমার সিস্ট বলেন আর যাই বলেন মনে হচ্ছে একটু বাড়তেছে। একটু বড় হচ্ছে, আমার হাতে লাগতেছে। তখন মানে আমি তো সবসময় চেক করতাম। মানে আমি যে সচেতন ছিলাম না তা কিন্তু না। তারপরেও কিন্তু আমি ভুক্তভোগী। একটু সচেতনতা তো লাগবেই। তারপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি ওটা মানে করলেন না, বলছে, "না এটা সিস্ট আপনি মানে বেশি ভয় পেয়ে যাচ্ছেন।" তখন আমি ডাক্তার শিফট করলাম যে যেহেতু উনি বুঝতে পারতেছেন না আমার দরকার নাই। তখন আমি রায়হানা আউয়াল সুমি ম্যাডামের কাছে গেছি। উনি ইবনে সিনায় বসেন। তো উনার কাছে যাওয়ার পরে উনি ফার্স্ট এ ধরেই বুঝছেন যে there is something wrong. আমার কাছেও মনে হয়েছে জিনিসটা বাড়বে কেন? যদি সৃষ্টি হয় ভালো কথা। কিন্তু জিনিসটা তো বাড়ার কথা না। তা যাই হোক উনি টেস্ট দিলেন ৩ টা, বায়োপসি করলেন, করলেন, আ মেমোগ্রাম করলেন, আল্ট্রাসোনোগ্রাম করলেন। সব কটাতেই আসলো যে আমার ক্যান্সার, কার্সিনোমা। ক্যান্সার তারপর স্টেজ করালো স্টেজ 2। এটা হলো ১৭ই অগাস্ট ২০২৩। তখন উনি আমাকে অনেকগুলো টেস্ট দিলেন। অনেকগুলো টেস্ট দিয়ে বলছে যে একটা অপারেশনের জন্য যতগুলো টেস্ট লাগে এগুলো করতে আপনার অপারেশন লাগবে বা কিছু হবে, এই টেস্টগুলো করতে হবে। তারপরে আমরা আপনাকে একজন অনকোলজিস্টের কাছে পাঠাবো। অনকোলজিস্ট আপনাকে প্ল্যান করে দিবে যে আগে কি অপারেশন হবে নাকি আগে আপনার হবে, আ কেমো হবে, এগুলো সব প্ল্যান করবে মানে অনকোলজিস্ট। তারপরে আমরা ডিসিশন বা উনি যা বলবে আমরা তাই করব। আগে হয় সার্জারি করব, না হয় আপনি কেমো নিয়ে আসবেন, তারপরে সার্জারি করব, এরকম আরকি। এবং টেস্ট করতে আপনার ২৫ দিনের মতো লাগবে। টেস্টের রিপোর্টগুলো আসতে। এর মধ্যে ভয় পাবেন না কিছু, ভয়ের কিছু নাই। কারণ এর মধ্যে আপনার কিছু হবে না। এই ২৫ দিনে আপনার কিছু হবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে মানে আমি মানে ধরা পড়ার পরে হয়তোবা ওই ৬ মাসে আমার যা ক্ষতি হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু ধরা পড়ার পরে কিন্তু আমি এতটুকু টাইম আমার হাসব্যান্ড কিল করে নাই। ওই দিন থেকেই আমার টেস্ট শুরু হয়েছে। আমি রাত্র আমার মনে আছে ৯:৩০ টার সময় আমি ডাক্তার দেখাইছি। ৯:৩০ থেকেই আমার টেস্ট সে শুরু করছে। টেস্ট সবকিছু করে টরে সব মানে সোনোলজিস্টের কাছে করা, ওই বুকিং দেয়া, যা করার সবকিছু করলাম। করার পরে আ ইবনে-সিনাতেই একটা সিটি স্ক্যান করলো, এমআরআই করলো, সবকিছু করলো। বলল যে রিপোর্টগুলো একটু দেরিতে আসে। রিপোর্ট যে দেয় সে অনেক দেরি করে। আমার হাসব্যান্ড তার কাছেও গেল। সেই ডাক্তারের কাছে গেল যে, "আমার ওয়াইফের নাহলে অপারেশনটা দেরি হয়ে যাবে। আপনারা একটু তাড়াতাড়ি রিপোর্টটা দেন।" আমি সব টেস্ট উনি বলছে ২৫ দিনের মাথায় আপনার আসতে হবে। আমি ৬ দিনের মাথায় উনার কাছে আবার গেলাম। ৬ দিনের মাথায় সব রিপোর্ট আমার হাতে এসে পড়ল। আল্লাহর অশেষ রহমত, এটা আমি বলব। আমার হাসব্যান্ডও চেষ্টা করছেন। চেষ্টা করার ফলেই মানে পাইছি আমি সবকিছু হাতে পালাম। পাওয়ার পরে আমি উনার কাছে যাওয়ার পরে না ৬ দিন পরেই আমি সব রিপোর্ট পেলাম। এর মধ্যে আমার এক ফ্রেন্ড আছে, ইফাত নাম। আমার কলিগ ছিলেন আমার ব্যাংকের। কিন্তু আমার কলিগ কম, আমার ছোট বোন বেশি, আমার ফ্রেন্ড বেশি। ও আমাকে ফোন করছে তখন আমি মানে কেঁদে দিছিলাম যে আসলে খারাপ তো লাগে, ক্যান্সার ধরা পড়ছে। এটা ওকে বলার পরে আমার কিন্তু মাথায় একদমই গুলায় গেছিল যে ওর বড় আপা অনকোলজিস্ট। এটা কিন্তু ওই যে বিপদের সময় বলে না যে কিছু মানুষ মনে থাকে না। ওই সময় কিন্তু আমার মাথায় একদমই আসে নাই যে বড় আপা তো অনকোলজিস্ট। তখন আমি আপার সাথে যোগাযোগ করি, আপার সাথে কথা বলি। আপা আমাকে মানে একটা সিটিং এর ব্যবস্থা করে। তো পারভীন শাহেদা আক্তার ম্যাডামও দেখেন, নাজমা ম্যাডামও দেখেন। দুজনই দেখেন, দেখে আমাকে আবার কিছু টেস্ট দেন, সেগুলো করে আমি আবার নিয়ে আসি। তখন উনারা আমাকে প্ল্যান করে দেন যে আপনার আগে সার্জারি হবে, তারপরে আপনার কেমো হবে, তারপরে আপনার রেডিয়েশন হবে। এভাবে করে একটা প্ল্যান দিয়ে দেন। এই প্ল্যানগুলো নিয়ে আমি রায়হানা সুমির কাছে যাই আরকি। এই যে প্ল্যান, এই যে দেখেন, যখনই উনি দেখলো তখনই উনি ডেট দিয়ে দিল আমাকে অপারেশনের। আমার অপারেশন হয় আল্লাহর রহমতে। আমি আপনাদেরকে জানাই। জার্নিটা তো সোজা ছিল না, আসলে কষ্টই। অপারেশনটা তো এত মানে সোজা আসলে কিছু না। তো আমার হাসব্যান্ডও আমাকে অনেক বুঝালো যে, "তোমার যদি আজকে আ ইয়ে যদি কিডনি ফেইলিউর হতো, কিডনিটা ফেলে দিতে হতো, দিতা না। তাহলে তুমি হেজিটেট কেন করতেছো? কোনো হেজিটেশন নাই। বাঁচার জন্য যা করতে হয় আমাদেরকে করতে হবে। যুদ্ধটা তোমার তো একার না, যুদ্ধটা আমাদের সবার।
সবার কাছ থেকে আমি দোয়া পাইছি আসলে। সবার দোয়াতে আল্লাহর রহমতে অপারেশনটা খুব ভালো হয়েছে। অপারেশন হওয়ার ২১ দিনের মাথা থেকে এই নাজমা ম্যাডামদের কাছে গেছি, আপার কাছে গেছি। আপারা শুরু করছে আমার। ২১ দিনের আগেই গেছি। এই ২১ দিন থেকে আমার কেমো শুরু করছে। কেমোটা চলছে আমার ৬ মাস। এই কেমোর পিরিয়ডটা খুব কষ্টের ছিল। ১ম ৪ টা কেমোতে আমি কিছুই বুঝি নাই। আমি রান্না করে নিজে খাইছি, নিচ্ছি, সবকিছু করছি। কিন্তু ৫ নাম্বার কেমো থেকে আমার অনেক কষ্ট হয়েছে। এই কষ্টটা তো আসলে করা লাগতো না যদি আগে এটা ডিটেক্ট হতো। সেটাই আমি সবাইকে বলি, সবার কাছে আমার এটাই মেসেজ যে এই কষ্ট কিন্তু মেয়েদের করতে হয় না। যদি আগে ডাক্তারের কাছে যায়, আগে একটু টেস্ট করে, আগে একটু করে, এই কষ্টটা কেন পাবে? না, আপুর স্টোরি থেকে আমি মানে কয়েকটা জিনিস ফার্স্ট অফ অল পয়েন্ট আউট করতে চাই। নাম্বার 1, সামথিং খুবই বিউটিফুল একটা জিনিস। এটা হচ্ছে যে ওনার স্টোরিতে যদি আপনি খেয়াল করে দেখেন, ভাইয়ার রোলটা, ওনার হাজবেন্ডের রোলটা ইজ ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি সলিড। বিকজ আজকে যখন আমরা এখানে ইন্টারভিউটা করছি, ভাইয়া ইজ স্টিল হিয়ার উইথ ইউ। এবং উনি কিন্তু আসলে মানে ক্যামেরার পেছন থেকে ওনাকে সাহস দিচ্ছিলেন যে তুমি তোমার স্টোরিটা তোমার মতো করে বলো, এবং যেটাই বলতে চাও, যেভাবে বলতে চাও বলো। যেই রোলটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট পুরো জার্নিটাতেই। বিকজ সেটাই। আমরা যখন আপনার স্টোরিটা দেখলাম যে আপনি ডিটেকশনের পর প্রথম ডক্টরের কাছে গেলেন, তারপর আপনি নিজে ফিল করলেন যে আসলে এটা শুধু একটা সিস্ট না, প্রবাবলি এটা আরো বড় হচ্ছে, এবং আপনার কাছে মনে হচ্ছে যে এটা আসলে নর্মাল কোনো কেস না, এটা আরো বেশি অ্যাটেনশন দরকার। আপনি ডক্টর সুইচ করলেন। ওই টাইমেও কিন্তু আপনি একটা এনকারেজমেন্ট পেয়েছেন আপনার হাজবেন্ডের কাছ থেকে যে আমরা প্রতিটা স্টেপে ভাইয়া, রাইট। এবং প্রতিটা স্টেপে আমি এবং পাইছি। যখনই আপনাকে ইভেন ২১ দিনের টাইমলাইনও দেওয়া হচ্ছে, বা যে কোনো টাইমলাইন দেওয়া হচ্ছে, ওই টাইমলাইনটাকে আরো ছোট করে আনার, কিভাবে আরো তাড়াতাড়ি প্রিপেয়ার্ড হওয়া যায়, কিভাবে টেস্টগুলো, রিপোর্টগুলো তাড়াতাড়ি বের করা যায়, এবং একটা প্ল্যান নিয়ে ডক্টরের কাছে যাওয়া যায়, প্রত্যেকটা স্টেপে কিন্তু উনি খুবই সলিড একটা রোল প্লে করেছেন। সো আমি আসলে এই মেসেজটাই দিতে চাই যে আমরা কিন্তু আরো অনেকগুলো এপিসোডে এটা দেখেছি যে কেয়ার গিভার নামে এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে বেশিরভাগ নারীদের ক্ষেত্রেই তাদের কেয়ার গিভার হয়ে দাঁড়ায় তাদের হাজবেন্ড। এবং ইটস রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট দি হাজবেন্ড ইজ অলসো ভেরি অ্যাওয়্যার অফ দ্য স্টেপস। এবং আসলে আপুর স্টোরির মতো করে, যাতে আপুর ভাইয়ের মতো করে আসলে যাতে আপনি একটু আপনার জায়গা থেকে কাজগুলো খুব তাড়াতাড়ি এবং অ্যাটেনশনের সাথে করতে পারেন, তাহলে কিন্তু একজন পেশেন্টের জার্নি অনেক স্মুথ হয়ে যায়। সেকেন্ডলি, আমাদের আপু কিন্তু যেই ডক্টরের নাম মেনশন করেছেন, ডক্টর নাজমার কথা বলেছেন। সো ওনার সাথেও কিন্তু আমাদের একটা এপিসোড রয়েছে, যে এপিসোডটায় কিন্তু আপনি একদম সব কিছু জানতে পারবেন অ্যাবাউট ডায়াগনোসিস, অ্যাবাউট দ্য রাইট স্টেপস অফ ট্রিটমেন্ট অ্যান্ড এভরিথিং। যেই স্টেপগুলো ফলো করে কিন্তু আপু অলমোস্ট অন হার ওয়ে টু রিকাভারি। সো প্লিজ ডু ওয়াচ দ্যাট এপিসোড অ্যাজ ওয়েল। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ারলেট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। আমরা আপুর সাথে যেই স্টেজ পর্যন্ত পৌঁছেছিলাম সেটা হচ্ছে আপনার কেমোথেরাপির জার্নিটা, যেখানে প্রথম 4টা পর্যন্ত আপনার আসলে তেমন ডিফিকাল্টি হয় না, তারপর ডিফিকাল্টিটা শুরু হয়। কেমোথেরাপি কতদিন পর পর হয়? প্রথমগুলো আমি ১৫ দিন পর দিয়েছি। আর পরের ৪ টা যেটা ওষুধগুলো চেঞ্জ হয়ে যায়। প্রথম ৪ টা একরকম ওষুধ দেয়, পরের ৪ টা আরেক রকম ওষুধ দেয়। তো পরের ৪ টা আমার ২১ দিন পর দিয়েছে। কারণ এফেক্ট হয় অনেক, সাইড এফেক্ট হয় অনেক। ওটা কাটায় উঠতেই দেখা যায় ২১ দিন লেগে যায়। সাইড এফেক্ট গুলো কিরকম? সাইড এফেক্ট ধরেন আপনার প্রচুর গা ব্যথা করবে, প্রচুর বমি হবে বা ডায়রিয়া হবে। আমার ডায়রিয়া হতো বেশি, বমিটা কম হতো, ডায়রিয়া প্রচণ্ড হতো। ধরেন ৮ দিনে আমার টানা ডায়রিয়া হতো এবং আমি কিছু খেতে পারতাম না। আমি ওই প্রথম ৮ দিন ১০ দিন আমি জমজমের পানি খেয়ে, একটু খেজুর খেয়ে আমি থাকছি। এরকম আমার হচ্ছে। আমি কিচ্ছু খেতে পারতেছি না। ওষুধ খাচ্ছি সমানে, কোনো ওষুধই কাজ করতেছে না, ডায়রিয়া কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রচণ্ড ব্যথা, সে যে ব্যথার কোনো ডেফিনেশন আমি দিতে পারবো না, কোনো অভিধানে মনে হয় সেই মানে ব্যাখ্যা করা যাবে না। এত ব্যথা, শরীর খারাপ আর এত ক্লান্তি। আমি খুবই একজন মানে আমি নিজেই বলবো আমি খুবই অ্যাক্টিভ একজন মানুষ ছিলাম। মানে এত কাজ আমি করছি, এত তখন আমার মনে হতো কি আমি খালি একটু শুয়ে থাকি, আমি একটু শুয়ে থাকি। মানে আমার লাইফ এত মানে হ্যাম্পার হয়ে গেছিলো, রান্না করতে পারতেছি না, বাসায় খাবার-দাবার মানে আম্মার বাসা থেকে খাবার আসতেছে, এটা তো মানে কষ্টকর একটা ব্যাপার। তারপরে রান্নার লোক রাখলাম, সবকিছু মিলে মানে পুরো হযবরল একটা অবস্থা আমার লাইফের। মানে আর কষ্ট তো আছে, কষ্টর সীমা পরিসীমা ছিল না। মানে এমন একদিন আমার মনে গেছে যে রাত্রেবেলা এত কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে এই রাতটা আমার শেষ হবে না, এই রাতটাই শেষ। রাত্র ১:৩০টার সময় আমার মনে হচ্ছে, আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম আমি যদি মারা যাই এই জায়গাটায় কবর দিবা। আমার খালি মনে হচ্ছিল ওই সকাল তো
হবে, ওরা তো পুরো একলা, বাসায় আমাকে নিয়ে যাবে মানে গাড়ি করে আমাকে ফরিদপুর নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, ওরা কি খাবে, তখন আমার চিন্তা হচ্ছে ওরা সকালে কি খাবে, আমি চিন্তা করতেছি ওদের সারা জীবনটা পড়ে আছে, আমি যদি মারা যাই কি হবে। মানে আল্লাহর কাছে খালি মানে বলতাম যে আল্লাহ আমার ছেলেটাকে একটু বড় করে দেই, তারপর আমাকে নিয়ে যাও, আমাকে একটু রেখে যাও, যে আমি অন্তত বড় করি ছেলেটাকে, বাচ্চাটাকে মানুষ করি, যাই আমি চাকরিটা ছাড়লাম কেন বাচ্চার জন্য। আর যদি এই মাঝপথে আমি ছেলেটাকে ছেড়ে যাই তাহলে কেমন হবে। অর্ধেক রাতে ঘুমায় গেছি, একসময় দোয়া পড়তে পড়তে ঘুমায় গেছি, ব্যথা কাকে বলে। হঠাৎ উঠে দেখি আমার হাজবেন্ড দোয়া পড়তেছে, আমাকে ফু দিতেছে, ওই ঘুমের মধ্যে কিন্তু আমি কাঁদতেছি, আবার গোঙাইতেছি, এরকম এরকম আমার 2টা মাসের মতো গেছে। প্রত্যেক রাতে আমার এরকম জার্নি, মানে ঘুম হয় না, ব্যথা, শরীর ব্যথা, ব্যথা এদিক দিয়ে ডায়রিয়া, মানে কি যে কষ্ট গেছে। সো এই পিরিয়ডে মানে আপনি যে কষ্ট কষ্টের অনেক কথা অনেক বললেন কষ্ট এবং ভাইয়া, মানে এই মানে কষ্টর সীমা নাই। যে ঘুমানো যায় না বা খাওয়া যায় না, না, সো আই এম শিওর একদম। যে যারা এই ভিডিওটা দেখবে এরকম অনেক মানুষ আসলে এই কষ্টটা হয়তো বা গো থ্রু করা শুরু করলো। তো মানে কি তারা যে কষ্ট ভাইয়া, এই কষ্টটা বললাম না, আমি কোনো ডেফিনেশন পাবো না দেয়ার, আর কোনো ওয়ার্ড পাবো না ডিকশনারিতে যে এটা যে কি কষ্ট। এই কষ্টটা পেতাম না যদি আমার আগে এটা ডিটেক্ট হতো বা কিছু। এই জন্যই আমার আশা, জাস্ট এটার জন্য রাইট আসা, এতটুকু কষ্ট মানুষ জানতে কেন পারতাম পাবে যদি আগের থেকে একটু জানতে পারে, আগের থেকে একটু স্ক্রিনিং ডিটেক্ট করে, করে আগের থেকে একটু অ্যাওয়্যার হয়। কেন আমরা মানে এই কষ্টটার গো মধ্যে থ্রু দিয়ে যাব। করবো। অনেক মানুষ তো আমার সাথে কেমো দিচ্ছে, মারা গেছে, এরকম আছে। রাইট আমার সাথেই হচ্ছে এরকম। তো ওই জিনিসটা তো আমাকে অনেক টাচ করছে, যে আল্লাহর মতো আমি মানে ওইটা ওভারকাম করতে পারছি। আল্লাহ যেভাবে হোক আমাকে একভাবে না একভাবে ফেলে গেছে, চেষ্টা করতেছি। তারপরে ওই পিরিয়ডটা ভাই মানে ওইটুকুই আমার অনেক কষ্ট গেছে। সো এটা নিয়ে আমি জানতে চাই যে আমাদের ডক্টররা বা আম, আমাদের ডায়েটিশিয়ানরা তারা বলেন যে ওই টাইমটাতে আসলে একজন ক্যান্সার পেশেন্টের জন্য বা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের জন্য আসলে খাবার দাবার ঠিক হ্যাঁ, থাকাটা খুব খুব ইম্পর্টেন্ট বা খুবই। প্রোটিন হেভি খাবার খাওয়া কিন্তু হ্যাঁ, আপনি বললেন যে আমি বারবার বমি হচ্ছে, বমি হচ্ছে, ডায়রিয়া খেতে হচ্ছে, পারছি খেতে না। পারছেন না। কিন্তু ১ম 10 দিন, এটা ১ম 10 দিন। নাজমা আপা যেভাবে আমার হাসব্যান্ডকে বলছে ৬টা ডিম দিনে, ২ গ্লাস দুধ দিনে, মানে যেভাবে বলছে, ওই ১০ দিনের পরের থেকে আমার খাওয়াটা শুরু হতো, এবং আমার হাসব্যান্ড বসে থেকে আমাকে খাওয়াইতো। বুঝছেন? তার মানে জোর করে হলেও আসলে জোর খেতে করে হবে। হলেও কিন্তু আমি খাইছি। এটা সত্যি কথা। কিন্তু ১ম ১০ দিনে আমি পারি নাই। ওই ওই লাস্টের ৪টা কেমোতে আমার এই প্রবলেমটা হয়েছে। আমি একদমই খেতে পারিনি। ১ম ৪টা কেমোতে কিন্তু আমি খাওয়া-দাওয়া একেবারে যা বলছে আপা ঠিক সেভাবে আমি খাইছি। সো এটা নিয়ে যদি আপনি একটু দর্শকদের বলতে চান যে যখন খেতে একদম ইচ্ছা করে না, তাও কোন ধরনের খাবার বা কিভাবে আপনি যদি কোনো টেকনিক থাকে যেভাবে খেলে আসলে আমি তারপরে খেতে পারতাম বা প্রে সামহাও আসলে প্রোটিন সমৃদ্ধ খাবারটা তো বেশি খেতে হয়। খেতে হবে। কার্বোহাইড্রেটটা একটু কম খেলেও সমস্যা নেই। ওটা এনার্জি দিবে আপনাকে, একটু তো খেতেই হবে সেটা না। কিন্তু প্রোটিনটা আপনাকে খেতেই হবে যেভাবে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। আপনি ডিম কি, কি পোস্টটা ধরনের খেতে পারছেন না, রাইট। ডিম সিদ্ধ করে খান। সিদ্ধ করে খেতে পারছেন না, পোস্ট খান বা ভাজি খান। মানে যেভাবে খেতে পারেন সেভাবে খেতে হবে। মানে প্রোটিন জাতীয় খাবারটা আপনার ভিতরে আপনার জন্য ঢুকতে হবে। সবচেয়ে হেল্পফুল প্রোটিনের সোর্স কোনটা ছিল? ডিম? ডিম, দুধ, ডিম আমি আর দুধ। দুটা খুব খেতাম। মানে খুব খেতাম, মানে আপা যা বলছে। মানে আমার হাসব্যান্ড দাঁড়ায় থাকতো, মানে আমি কখন মানে ওটা শেষ করব? খেতে হবে আমাকে। না খেলে হবে না। আমার ছেলেকে ট্রেন আপ করে দিছে, ওইটা মা খেতে হবে তোমাকে, না খেলে হবে না। মানে এইভাবে করে, মানে যা বলছে সেভাবে করে আমাকে খাওয়ানো। আমার আম্মা ওইভাবে রান্না করে আনতো। এই খাসির মাংস, এই গরুর মাংস, মানে যেভাবে করে খাওয়ালে আমি একটু খেতে পারি, সেভাবে করে চেষ্টা করতো, এবং আমি ওই ১০ দিনের পর থেকে একটু করে খেতে পারতাম কিন্তু। আচ্ছা। কিন্তু কষ্ট ছিল। কষ্টর পিরিয়ডটা কিন্তু মানে শেষ হয়ে গেছিল তা না। হুম। ওই লাস্টের ৪টার কথা আমি মানে ভাই আমি ভুলতেই পারি না। মানে ওইটা মানে আমার জীবনে গেঁথে গেছে, ওইটা সরানো যাবে না কোনোভাবে। অ্যাবসলিউটলি। এত কষ্ট। কিন্তু এত কষ্ট আসলে পার করে যে আজকে আপনি এইখানে, যে আপনি সেই কষ্টের পিরিয়ডটা শেষ করে অলমোস্ট অন দ্য ওয়ে অফ রিকভারি এবং সেটা আপনি সবার সাথে শেয়ারও করছেন। আই এম সিউর যে মানে এটা অনেক বড় একটা ব্যাপার। বা আপনি আসলেই মানে আমরা তো বলি যে আমাদের জীবনে অনেক কষ্ট, অনেক আরেকটা দুঃখ। আমি কথা জি, বলব জি, অবশ্যই, ভাইয়া। অবশ্যই। সেটা হলো গিয়ে নাজমা ম্যাডামের আরেকটা ছিল খুব ভালো, যে আমি যখন তখন উনাকে কন্টাক্ট করতে পারতাম। আচ্ছা। দেখা যেত রাত ২টা আমার প্রবলেম হচ্ছে, আমি হোয়াটসঅ্যাপ করে দিতাম। সকালবেলা যখনই উনি ফোন খুলতো, উনি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে, এটা করতে হবে, সেন এটা করতে হবে, বা এটা খেতে হবে, বা এখানে আসেন, এটা দেখান, বা এরকম। মানে প্রত্যেকটা ব্যাপারে আমি হেল্প পাইছি। রাইট, এটা কিন্তু সব ডাক্তার করবে না, সব ডাক্তার করেও না। ফোন নাম্বার কিন্তু সবাই দেয় না। রাইট। কিন্তু উনি কিন্তু আমাকে নাম্বারটা দিয়ে বলছে যখন যেটা সমস্যা আমাকে জানাবে। ৪ মাসে যে আমার কষ্টটা হয়েছে লাস্টের কয় মাস, ওই সময় কিন্তু প্রতি মুহূর্তে আপা আমার পাশে ছিল।
যে আমার এইটা সমস্যা হচ্ছে, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া হলে এখন এটা খান, বমি হলে ওইটা খান, ওই ব্যথা হইতেছে এটা করেন, বেশি অসুবিধা হতেছে আমার কাছে আসেন, মানে এরকম করে। তো এই সুযোগ সুবিধাটা আমি কিন্তু পাইছি। আমি মনে করতাম যে আমি ওনার ফ্রেন্ডের মানে ওনার ছোট বোনের মানে ফ্রেন্ড দেখেই মনে হয় আমি পাই, এরকম আমি কিন্তু একবার মনে করছিলাম। পরে ওনার সাথে একদিন কথা বলতেছি ওনার চেম্বারে, আমি বলছি আপা আমি অনেক জ্বালাই আপনাকে, না রাত দিন আপনাকে অনেক জ্বালাই। উনি তখন ওনার হোয়াটসঅ্যাপটা দেখালো, এরকম অনেক রোগী ওনার আছে যে উনি রাত্রে বিরাত্রে ওনাকে এরকম নক করে, উনি আবার উত্তর দেয় এরকম। তো ওই জিনিসটা আমার অনেক ভালো অবশ্যই, লাগছে। এবং এটা কিন্তু সবার জন্যই ইম্পর্টেন্ট যে যেমন একজন কেয়ার গিভার আপনার সাথে সবসময় থাকবেন, প্রবাবলি আপনার একজন পরিবারের সদস্য, কিন্তু যেই একজন ডক্টরের উপর আপনি সবসময় ডিপেন্ড ডিপেন্ড করবেন, করবো সেই ডক্টরটা আসলে যদি মানে মিস নাজমার মতো হয়, তাহলে আসলে হয়তোবা জার্নিটা অর্ধেকটাই সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়, এবং অনেক যেই কারণে সহজ কিন্তু হয়ে আমরা যায়। ওনার সাথে একটা এপিসোড রেখেছি, যেটা আপনি অবশ্যই অবশ্যই দেখবেন। আপুকে জানতে চাবো যে এই যে কঠিন সময়টার কথা আপনি বলছিলেন, তো ওইটার পরের স্টেপটা কি ছিল, মানে ওটার কিভাবে পরে পার হন? তারপরে আমার ৩০শে জানুয়ারি আমার শেষ হলো কেমো। Right. কেমোটা শেষ হলো তো ওই যে ২ সপ্তাহ ৩ সপ্তাহ একটা এফেক্ট থাকে। Right. ওর মধ্যে উনারা আমাকে চুজ করতে বলল যে আমি কোথায় যেয়ে আমি রেডিয়েশনটা নিব। আমি স্কয়ারে করার জন্য মানে বললাম। উনারা তখন ফারাহ শারমিন ম্যাডাম আছেন ওখানে, ফারিয়া শারমিন ম্যাডাম উনার কাছে পাঠালেন। উনিও খুবই ভালো মানুষ। খুবই ভালো আসলে আমি ভালো মানুষের মানে দেখা আমি পাইছি অনেক। আসলে এটা মানে না বলার ইয়ে না। ওই ম্যাডামও কি করতে হবে, কি না করতে হবে মানে এক সিটিং যেমন নাজমা ম্যাডামের কাছে আমি গেলে ১.৫ ঘন্টা বসে থাকি। বসে কথা বলে উনি আমার সাথে ১ ঘন্টা ১.৫ ঘন্টা ধরে উনি আমাকে দেখে। ওই ফারিয়া শারমিন ম্যাডামও তাই। ১ ঘন্টা ১.৫ ঘন্টা পৌনে ২ ঘন্টা ধরে আমার সাথে কথা বলছে। কথা বলে এইটা করতে হবে, এই ব্যায়ামটা করতে হবে, এভাবে করতে হবে, ওভাবে করতে হবে, এভাবে অনেক আমাকে ইয়ে করছে। তো ওখানে আমি ১৬ টা রেডিয়েশন দেই। এটা হলো আমি স্কয়ারে করি। স্কয়ার থেকে ১৬ টা রেডিয়েশন করার পরে আবার আমি ব্যাক করি অনকোলজিস্টের কাছে। তখন নাজমা ম্যাডামের কাছেই আসি। উনি তারপরের থেকে হরমোন থেরাপিটা আমার শুরু করে। হরমোন থেরাপিটা আমার এখন চলতেছে ৮ মাস হচ্ছে। আমার হরমোন থেরাপিটা চলছে। প্রতি মাসে আমার একটা ইনজেকশন লাগে। একটা নাভির পাশে দিই। আর আমি প্রতি রাতে একটা করে ওষুধ খাই। এছাড়াও ওই যে ধরেন আমি প্রেশারের ওষুধ তো খাই। ওটার সাথে আরকি আমি হরমোনের একটা ওষুধ খাই। এটা আমার ২ বছর ইনজেকশনটা চলবে আর ১০ বছর আমার এই মেডিসিনটা চলবে। আল্লাহ যতদিন বাঁচায় রাখে। অ্যাবসলিউটলি, এবং আপনার কেসে আপনি হরমোন পজিটিভ ছিলেন, যেটা আপনার জন্য একটা ব্লেসিং ছিল, যেটা হ্যাঁ। আপনার ডক্টর বলেছেন, হ্যাঁ। এবং যে কারণে আপনি এখন হরমোনের আর ট্রিটমেন্ট নিতে HER2 পারছেন। নেগেটিভ ছিল। এটাও আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ওটা কি জিনিস আমি অত ভালো বুঝি না। কিন্তু আপা বলছে ওই জিনিসটা পজিটিভ যদি হতো আমাকে আরো একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হতো। যেটা আল্লাহ আপনার যাওয়া লাগছে না। হ্যাঁ, যেটা আমার যাওয়া লাগে নাই। মানে সেটা অনেক কস্টলিও একটা মানে ওষুধটা। আর এটা তো স্বাভাবিক। এটা তো আর নাপা ট্যাবলেট না যে রাইট, ওটা আমার খেলাম আর কিছু হলো না। রাইট, এত দামি যে ওষুধটা আমার গায়ের উপর দিয়ে যাবে সেটা তো কথা বলতেই যাবে, তাই না? অ্যাবসলিউটলি। সো তো এমনিতে ওইটাই। ২০২২ সালের শেষ থেকে এখন অলমোস্ট ২০২৪ সাল শেষ হয়ে যাচ্ছে। সো এই পুরো টাইমটা আসলে আপনার মানে অনেকের একটা প্রশ্ন থাকে যে চিকিৎসার খরচ। তো আপনার কি অনেক টাকা খরচ করতে হয়েছে, নাকি আপনার মনে হয় যে কেউ আমার আসলে মোটামুটি একটা মেইনলি টাকা খরচ শুরু হচ্ছে হলো ২০২৩ এর অগাস্ট থেকে। অগাস্ট থেকে টাকা খরচের ব্যাপারটা আসে আরকি। মেইন খরচটা কিন্তু হলো গিয়ে আপনার টেস্টে। টেস্টে প্রচুর টাকা খরচ হয়। তো খরচ হয়েছে সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি একটা প্রপার মানে আপনি যদি ঠিক জায়গাটায় আপনি খরচ করেন, তাহলে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে। অ্যাবসলিউটলি। আমি যদি ইতস্তত খরচ করলাম, তাহলে কিন্তু হয় না। মানে মেন্টাল আপনি স্যাটিসফ্যাকশনটা কি সবাইকে থাকে একটা না। আইডিয়া দিবেন যে যখন কেউ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হিসেবে ডিটেক্টেড হয়, তারপরে তার এই ২ বছরের জার্নিতে কিরকম ফাইন্যান্সিয়াল প্রিপারেশন থাকা উচিত? ফাইন্যান্সিয়াল প্রিপারেশন এর ব্যাপারটা কিরকম জানেন ভাইয়া? যে ওষুধ ২ রকমেরও আছে। বাংলাদেশী ওষুধও আছে যেমন কেমোর ব্যাপারটা। আবার বিদেশি ওষুধও আছে। আমার হাসব্যান্ড বিদেশিটা চুজ করছে। বিদেশিটা একটু কস্টলি। এটা রাইট, স্বাভাবিক। আপনি যদি বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখন কিন্তু ওষুধ বার করে ফেলছে। আপনি যদি ওইটা ব্যবহার করেন ওটা একটু কম দামি। রাইট, তো ওইটা আপনি ব্যবহার করুন হয়তোবা এটা সাইড ইফেক্ট একটু বেশি হবে কিন্তু হবে মানে মানুষ দিতে পারছে না কিন্তু তা না। আগে কিন্তু ক্যান্সারের চিকিৎসা করাটা ব্যয়বহুল নয়, অতিরিক্ত ব্যয়বহুল ছিল। অতিরিক্ত ব্যয়বহুল কিন্তু ব্যয়বহুল তো অবশ্যই, ব্যয়বহুল তো অবশ্যই। সেটার জন্যই আসলে কথা বলা যে ব্যয়বহুলের মধ্যেও বা আমি যাবো কেন? কষ্ট বা আমি করবো কেন? যদি আমি আগের থেকে একটু সচেতন হই। এটাই। কিন্তু ব্যয়বহুল, অবশ্যই ব্যয়বহুল। আর যেহেতু যদি আপনি বিদেশিটা ইউজ করতে চান তাহলে তো আরেকটু খরচ বেশি। মেইন খরচ ভাইয়া টেস্টে। আমি ইয়েস, যেটা দেখলাম যে টেস্টের খরচটা অনেক। অপারেশনে ছিল, অপারেশনেও খরচ ছিল। কেমোতেও খরচ আছে।
ওই কেমোর খরচটা হলো কি একটু ওই যে ভ্যারি করে, আপনি বাংলাদেশিটা দিলে একরকম, Right. বিদেশিটা দিলে একরকম, Quality-র উপর। এরকম কোয়ালিটির উপর বাট ডিপেন্ড আসলে জীবনের থেকে তো কোনো কিছুর মূল্য না, বেশি না, না, না। কাজে ওইভাবে চিন্তা করলে ওর আসলে এখন যদি আমি বিদেশে মানে যেতাম আমার খরচ হতো না, আরো অনেক বেশি অনেক খরচ বেশি হতো। খরচ হতো। আমি Right. কিছু কিন্তু আমি কিন্তু সবকিছু কন্ট্রোল করে আমি আমার মানে জার্নিটা শেষ করতেছি। আমার বাসাটা ঠিক রাখতেছি, আমার সবকিছু মানে আমার হাসব্যান্ডের অফিস ঠিক রাখতেছি। সবকিছু ঠিক করে আমি এই খরচটা আমি বেয়ার করতেছি। আমার কোনো ইয়ে হয় না, অসুবিধা হয় না। আল্লাহ কিভাবে জানি করায় দিছে। কোনো সবকিছু করে ফেলছে। মানে আমার কোথা থেকে আমি বাঁধি নাই, আল্লাহর রহমতে এখন পর্যন্ত Absolutely. বাঁধি নাই। তো ওইটাই আরকি করা যে একেবারে যাবে না তা না, কিন্তু একেবারে মানে বলা যায় না যে এত লাখ টাকা লাগবে, অত লাখ টাকা লাগবে, এভাবে বলা যায় না। কারণ একেকজনের এটা না ভ্যারি করে। অবস্থাটা একেক রাইট। রকমের। এবং যত কারোর আর্লি আসলে শুরু হ্যাঁ, করা যায় ওই যে ততই বললাম হার্ট টু জিনিসটা যার পজিটিভ তার তো মানে ১৭,৫০,০০০ টাকার ওষুধ বেশি লাগে। রাইট। তাহলে সেটাও তো তাকে গুনতে হবে। অ্যাবসলিউটলি। এবং এখন এই ব্যাপারে আসলে সবাইকে যেটা মনে করতে চাই যে আপু যেটা বারবার বলছিলেন একজন পেশেন্ট হিসেবে যে যত তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় হ্যাঁ, তত ততই কিন্তু ভালো। ব্যাপারটা আসলে ভালো এবং হ্যাঁ, ততই আপনার জন্য এবং আপনি সুস্থ সাফারিং হোক, হবেন এটা গ্যারান্টি। খরচ হোক সবই কমে আসে। সবই কমে ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। আপুর কাছে লাস্ট জানতে চাবো সেটা হচ্ছে যে আপনার ২ বছরের একটা জার্নি হয়ে যাচ্ছে এবং আপনি আম সব দিক মিলে আমার কাছে মনে হয় যে আপনার স্টোরিতে বেশ কয়েকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর আছে। আপনার হাসব্যান্ড অনেক, অনেক সাপোর্টিভ ছিল। আপনি এমন একজন ডক্টর খুঁজে পেয়েছেন যে সবসময় আপনার পাশে ছিল হ্যাঁ। এবং আপনাকে আসলে একদম নিজের একজন পরিবারের হ্যাঁ, মানুষের হ্যাঁ, মতো করে কেয়ার একদম। করেছেন। আমি যতটুকু দেখতে পেয়েছি আপনার ইন্টারভিউর মধ্যেও যে আপনি আসলে আম আল্লাহর উপরে অনেক, অনেক আস্থা হ্যাঁ, রেখেছেন অবশ্যই আল্লাহর এবং উপর তো আপনার পরিবারের সবার দোয়া ছিল। আপনার সেটাই। মায়ের কথা বলেছেন। হুম, তিনি আপনাকে খাবার রান্না করে পাঠাতেন। হুম। সবার সাপোর্ট আপনি পেয়েছেন এবং আপনি কিন্তু আপনার মেইন লাইফ থেকে খুব একটা দূরেও সরে যাননি। আপনি না, বিদেশে না। যাননি, আপনি দেশে থেকেছেন, এবং চিকিৎসা দেশেতে নিয়েছেন। ভালো ডাক্তার আছে। আমি কেন রাইট। বিদেশে যাবো আমাকে সেটা আগে অ্যাবসোলিউটলি, বলেন। অ্যাবসোলিউটলি। আমি যদি দেশেই সবকিছু হাতের কাছে পাই, আমি কেন বিদেশে যাবো? আমি স্কয়ারে গিয়েও দেখছি ভালো ট্রিটমেন্ট আছে। রাইট। কেন আমি বিদেশে যাবো? হ্যাঁ, যে এবল করতে পারে, যে ব্যাংককে যে ট্রিটমেন্ট করতে পারে তাকে কিন্তু আপনি আটকাতে পারবেন না। আমি তার জন্যও কিন্তু মেসেজ দিচ্ছি না। আমি মেসেজ দিতে চাই মিডল ক্লাস ফ্যামিলির জন্য। রাইট। যাদের আসতে কষ্ট, যাদের ট্রিটমেন্ট করে আসতে কষ্ট, তারা কেন দেশের বাইরে যাবে? তারা দেশের মধ্যে থেকে, এবং আপনি যদি আর্লি স্টেজে যান তখন একজন ডাক্তার কিছু করতে পারে। আপনি যদি 3rd 4th স্টেজে যান তখন ডাক্তারই বা কি করবে? রাইট। ডাক্তার তো আপনার শত্রুপক্ষ না। রাইট। সে তো আপনার বন্ধুর মতো। আপনাকে যদি সে ট্রিটমেন্ট করে ভালো করতে পারে এটা তার সেটাই তার অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট এবং তাই না? এটাই আর কি। রাইট। এবং আপনার পুরো স্টোরিটা আমরা আসলে একটা জিনিস খুব ভালো দেখতে পেলাম যে আসলে কঠিন সময় আসবে আপনার এই জার্নিতে। কিন্তু কঠিন সময়টাও যদি আপনি রাইট গাইডেন্স এর আন্ডারে পার করেন তাহলে কিন্তু সেটাও আস্তে, আস্তে শেষ হয়ে আসবে এবং আপনি আসলে রিকভারির পথেই হাঁটবেন। আপুর কাছে লাস্ট জানতে চাবো যে ২ বছরের জার্নি আপনার পার হয়ে গিয়েছে। আপনি যখন এখন সামনের দিকে তাকান, কি রকম লাগে বা কি মনে হয়? বা আপনি আসলে আপনার এই যে বাংলাদেশের মানুষের ধারণা যে ক্যান্সার মানেই হয়তোবা আমি মারা যাবো, আমি আর বেঁচে থাকতে পারব না। সেখানে আপনি অনেকটুকুই সেই জার্নি পার করে ফেলেছেন এবং আপনি আসলে পুরো জার্নিটা নিজের হাতে দেখেছেন। হয়তোবা অনেক পড়াশোনাও করতে হয়েছে, ডাক্তারের শরণাপন্ন হুম। হয়েছেন। আপনি আসলে সবচেয়ে ভালো অ্যাডভাইস মানুষকে দিতে পারবেন। সো আপনার লাইফের দিকে আপনি এখন কিভাবে তাকান এবং মানুষকে কি অ্যাডভাইস দিতে চান? আমি একটা কথা বলতে চাই যে আপনিও কিন্তু ভাইয়া জানেন না কালকে আপনি মারা যাবেন কিনা? আমিও অ্যাবসলিউটলি। জানি না আমি কালকে মারা যাবো কিনা। রাইট। আমরা কেউ জানি না। আমি জানি আমার একটা অসুখ আছে, আপনি জানেন আপনি অসুখ নাই। কিন্তু কে আগে মারা যাবে, কে পরে মারা যাবে কেউ জানে সেটা না। আমাদের হাতে না। কিন্তু এটাই আমার কাছে মানে একটা মেসেজ আমাকে নাজমা আপা এই কথাটা বলছিল যে, "আপনিও জানেন না কবে আমি মারা যাবো, আপনিও জানেন না কবে আমি মারা যাবো। তো আপনি আজকে তো ভালো আছেন। তো এই আজকের দিনটা উদযাপন কেন করবেন না? আজকের দিনটা আপনি ভালোভাবে কেন বাঁচবেন না? আমি কেন চিন্তা করব যে আমার ওই যে ক্যান্সার হয়েছিল, আমার কি হয়েছিল না হয়েছিল তা না। আমি সামনে কিভাবে আমার ছেলেটাকে বড় করব, সামনে কিভাবে আমি একটা ক্রিয়েটিভ কিছুর মধ্যে যাব। যেহেতু আমি কাজ করতাম, আমার কাজ করার খুব ইচ্ছা। আমার হাসব্যান্ডও এখন চিন্তা করে আমি কি করতে পারি বা কিছু। ও চায় আমি কিছু একটা করি। আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। আইডল বসে থাকতে চাই না। এটা একটা ব্যাপার। আর মেয়েদের জন্য আমি বলব, মেয়ে বলেন, মা বলেন, যা দিয়ে বলেন যে মেয়ে হলে মাদেরকে একটু সচেতন হতে হবে যে এটা একটু দেখা, স্ক্রিনিং এর জন্য পাঠানো বা ডাক্তার তো আছে বাংলাদেশে। একটু দেখালো কিছু না। এটা সাইনাসের কোনো ব্যাপারই না। এটা একটু দেখানো আপনার একটু মানে আপনি যদি জানেন যে আপনি সুস্থ আছেন, এর চেয়ে বড় কিছু তো আর না। হাসব্যান্ডদের উচিত ওয়াইফদের এই ট্রিটমেন্ট গুলো একটু করানো, একটু দেখানো যে পরে খারাপ হওয়ার চেয়ে আগে
থেকে সতর্ক হওয়াটা ভালো না? আমি কিন্তু যেখানে যাই এখন ওই যে যদি ম্যাডামের কাছে যাই বা যেখানেই যাই, কথা বললেও কিন্তু আমি বলি, "আপনার একে দেখাবেন। আপনার যেহেতু হচ্ছে আপনার মেয়েকেও দেখাবেন এবং আর্লি স্টেজে দেখাবেন।" এটা তো ঘরে বসে ২০ বছরের পর থেকে করা যায়। নিজেই করা যায়। সেভাবে করবে। একটু বড় হলে ডাক্তারের কাছে যাবে। একদিন ডাক্তারের কাছে যাওয়া কিন্তু বড় বিশাল একটা ব্যাপার না। অনেকে বলে, "আমি সময় করতে উঠতে পারি।" আমার অনেক কলিগ আমাকে বলে, "আমি সময় করে উঠতে পারি না।" এটা কিন্তু কোনো কথার মধ্যেই পড়ে না। আমি সময় করে উঠতে পারলাম না, যখন কেমো দিব তখন তো সময় করে উঠতে পারবা। তো সেই কেন ওই স্টেজে যাবা কেন? তার আগে যদি সাবধান হওয়া যায়। আমি তো সাবধান ছিলাম ভাইয়া। তারপরেও তো আমার ভোগান্তি হচ্ছে। তাই জন্য আমি চাই না কেউ ভোগান্তিতে পড়ুক। ভোগান্তি কিরকম? ভোগান্তিটা তো অসহনীয় ভোগান্তি। সেটা জানি কেউ না পড়ে, সেটার জন্য আমার জাস্ট এখানে আসা। ২ টা মেয়ে যদি আমার কথা শুনে ইন্সপায়ার্ড হয়, ওটাই আমার সাফল্য। আর কিছু না। অ্যাবসলিউটলি। এবং আমার কাছে মনে হয় যে আপনার স্টোরি শুনে ২ জন মেয়ে না, আরো অনেক এবং নারীরা আসলে সচেতন ফ্যামিলিকেও হবে। সাপোর্ট দিতে হবে। রাইট। ফ্যামিলি যদি শক্ত হাতে ধরে, তাহলে অবশ্যই সে মানে রিকভার করবে। সে এবং দাঁড়াবে। অবশ্যই দাঁড়াবে। অবশ্যই। এবং এটা আপনার জার্নি থেকে আসলে খুবই এভিডেন্ট। আই এম সিউর যে কেয়ার গিভাররা যে আসলে ছেলেরাও বা পুরুষেরাও যারা আসলে এই এপিসোডটা দেখবে, তারাও আসলে তাদের রোলটা খুব বুঝতে পারবে ভালো মতোই। সো শেহরিন আপুর কন্ট্রিবিউশন এটার জন্য আসলে কোনো গিফটই এনাফ না। বাট তারপরও আমরা ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার প্রেজেন্ট করতে চাই আমাদের শোতে আসার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ। আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের জন্য কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রতি এপিসোডের মতোই যে শেহরিন আপু তার জার্নিতে বারবার একটা জিনিস মেনশন করেছেন যে আপনার খরচ, আপনার কষ্ট এবং যে কোনো কিছু কমানোর জন্য একটা পার্টিকুলার স্টেপ ইম্পর্টেন্ট ব্রেস্ট ক্যান্সারকে জয় করার জন্য। সেই স্টেপটা কি? সেই স্টেপটা নিয়ে কমেন্ট সেকশনে লিখবেন এবং সঠিক অ্যান্সার যারা দিচ্ছেন তার মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা একটা পুরস্কার তুলে দিতে চাই। এবং বরাবর মতো আবারও মনে করে দিতে চাই, যেটা ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সবসময় বলে, যে একটি চেক আপে আর দেরি নয়, ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়। যে এই চেক আপের যেই স্টেপটা, যেটা বাকি সব স্টেপকে ছোট করে আনতে পারে, আপনার সাফারিং কমাতে পারে, সেই স্টেপটা নিতে আমরা আসলে দেরি না করি বা অবহেলা না করি। এবং আপু যেরকম করে বলছিলেন আসলে যে আমরা কেউই জানি না যে আমরা কে কতদিন বাঁচবো, কার কি ধরনের রোগ হবে, জীবনে কি ধরনের ডিফিকাল্টি আসবে। বাট যদি আপুর মতো একজন মানুষ এত বড় একটা ডিফিকাল্টিকে এত স্ট্রংলি হ্যান্ডেল করতে পারে, যদি তার পরিবার পরিজনেরা, তার হাজবেন্ড কেয়ার গিভার হিসেবে তার রোলটা এত শক্তভাবে পালন করতে পারে, এবং যদি আসলে আমাদের আশেপাশে মিস নাজমার মতো এত এক্সপার্ট এবং এত কেয়ারিং ডক্টরস থাকে, যদি আমাদের আশেপাশে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের মতো ব্র্যান্ডস থাকে যারা আসলে এটা নিয়ে কাজ করছে, অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছে, তাহলে আমার কাছে মনে হয় যে সবার স্টোরিতেই এরকম ডিফিকাল্টি আসলেও সেটা কিছুটা কষ্টের সাধ্য হলেও আমরা আলটিমেটলি আমাদের লাইফটা সুন্দরভাবে লিড করতে পারবো এবং সুন্দর সব সময়ের জন্য মেমোরিজ ক্রিয়েট করার জন্য আসলে লাইফটা লিড করতে পারবো। বাট ইয়োর রোল ইজ অলসো ইম্পর্টেন্ট। সো আপনার কাছে যদি মনে হয় যে এই স্টোরিটা সবার জানা উচিত এবং এই স্টোরিটা শুনে আরও অনেক মানুষের অ্যাওয়্যার হওয়া উচিত, আপনার পরিবারের সবারও আসলে সতর্ক হওয়া উচিত, তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে অন্য কোনো এপিসোডে, যেখানে আমরা ব্রেস্ট ক্যান্সারের আরও অনেক সাইডস, ওই সময় আপনার কি খাওয়া উচিত, ডক্টররা কি রেকমেন্ড করেন, আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত, আপনার মেন্টাল হেলথ কিভাবে টেক কেয়ার করা উচিত, সব কিছু কভার করবো। সি ইউ ইন অ্যানাদার এপিসোড। গুড বাই, টেক কেয়ার।